ভিতরে সেটআপ আছে। আপনি চেয়ার দেখলে পৃথিবী যদি বদলায়ও যায়, মানে পৃথিবীতে যদি মনে করেন আরো 2-4 জন মানে মানে অনেক কিছু হয়ে যায় দেশে, তো এরপরও যদি আপনাকে জিজ্ঞাসা করে চেয়ার কোনটা, আপনি বলতে পারবেন। এটা হচ্ছে এলেম। আর আমরা কি করি, যারা অতীতকাল বোঝায় সেটা মাঝি, যেটা এটা যদি এরা নেয় তাহলে মোরাব, এটা মাবনি, এটা এই সে মুখস্থ করি শেষ। কিন্তু মোরাব কই, পৃথিবীতে যে মোরাব আছে এটা আমরা জানি না, দেখলে চিনি না। তো এই এলেম দিয়ে কোনো ফাইজলামি ছাড়া আর কিছু আছে? এই ফালা ফালা মুখস্থ করছেন, কিন্তু যখন কোরআন শরীফে এই ফালা আসে, ফালা তো আর ফালা আসবে না, একটু ভিন্ন রকম আসবে, আপনি চিনেন না। তো এই পড়া দিয়ে কোনো লাভ আছে? এটা দ্বারা সময় নষ্ট করা ছাড়া আর কিছু না। আপনি যা পড়বেন এটা আপনাকে কোরআনে, হাদিসে, পৃথিবীতে যত আরবি কিতাব আছে সব জায়গায় যদি বের করতে পারেন, তাইলে আপনি শিখতে পারছেন। এখন কথা হচ্ছে ইলমুস সরফের কাজটা কি, ইলমুস সরফ আমরা কি শিখব, এটা আমরা জানবো। ঠিক আছে, ইলমুস সরফ আসলে কেন, মানে এটা এই জন্য বলি, যারা স্কুলের আছে তারাও তো মনে করেন পড়তে আসছে, এখন বলবে যে হুজুর সরফ শিখে আমাদের লাভটা কি। এখানে আমরা কিছু বিষয় সূচিতে আলোচনা করছি, সরি ভূমিকাটা একটু পড়বেন বইয়ের, হ্যাঁ, যাদের কাছে বই আছে বইয়ের ভূমিকাটা পড়বেন, তাহলে অনেক কিছু চলে আসবে। তো আমরা মূল কথায় চলে যাচ্ছি। এই যে ভূমিকাটা একটু পড়লে অনেক কিছু কথা চলে আসবে, যে আমরা কি শিখবো আসলে এই সরফ পড়ে। সরফ পড়ে আমি বাংলা ভাষায় আপনাদেরকে বুঝাই। মনে করেন আমি লিখে লিখে বুঝাই, এখানে আপনাদের আলাদা দরকার নেই প্যারা নেওয়া। মনে করেন আপনি ইংলিশে পড়ছেন না, ভার্বের একটা ট্রান্সফরমেশন, ভার্বের যে চেঞ্জ হয় একবার থেকে আরবার। মনে করেন আপনি পড়েন ইট, এট, ইটেন, এই যে পড়েন না, তো এগুলো কেন পড়েন বলুন তো? এই টেন্স, আপনারা টেন্স পড়ছেন না, মানে ইংলিশ যারা পড়ছেন টেন্স পড়েন না, মানে কাল পড়েন না, এমন কেউ আছেন? কেন এই কালটা পড়ে কোন তো? কারণ হচ্ছে টেন্সের কাজ হচ্ছে মানে কাল, এখানে মূলত 3টা কাল মানুষ থাকে। মানুষ হয়তো অতীতকালে থাকে, সরি অতীতকাল, অথবা বর্তমানকাল, অথবা ভবিষ্যৎকাল। নাকি ভবিষ্যৎকালের বাইরে কিছু আছে নাকি? এই যে কয়েকটা কালের কথা বললাম, এই কাল ছাড়া মানুষ থাকে না। এই 3 কালে কখন কিভাবে কি ওয়ার্ড ব্যবহার করবে? যেমন আমি যদি অতীতের কথা বলি, আমি বলবো খেয়েছি বা খেয়েছিলাম। আর যদি আমি বর্তমানে কথা বলি তাহলে বলবো খাচ্ছি। আবার যদি বলি ভবিষ্যতে তাহলে খাবো। এর বাইরে আপনি কোনো কথা পাবেন না। তো এটা বলার জন্য আরবিতে তো, ইংলিশে যেমন কিছু ওয়ার্ড আছে, যেমন আপনি বর্তমানে যদি কথা বলেন তাহলে বলেন আই ইট রাইস, আমি খাই। আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস দিয়ে দিলাম মনে করেন, আমি ভাত খাই। তো এই যে আই ইট, এই টেন্সটা, এই ভার্বটা আসছে কেন? প্রেজেন্টের জন্য, অর্থাৎ বর্তমান বোঝানোর জন্য। আবার অ্যাট কেন হয়? আমি খেয়েছিলাম। আবার যদি বলি আই উইল ইট, আমি খাবো, এই দেখবেন টেন্স শেষ। তো টেন্স যদি কেউ পারে, সে কিন্তু বুঝে যে আমাকে এখন অতীতের ওয়ার্ড ব্যবহার করতে হবে, কারণ আমি গতকালের ঘটনা বলতেছি। তো বর্তমানের ঘটনা বলার জন্য আমাকে কি ব্যবহার করতে হবে? তো ভার্বের আমরা জানবো সরফে না হতে আরবিতে, যে আরবিতে এই সরফ জানার মাধ্যমে যে আমি অতীতে কি শব্দ ব্যবহার করব। অতীতের জন্য যে আমি খেয়েছি, তাইলে কি বলবো? আমি এখন খাচ্ছি, তাইলে কি বলবো? আমি ভবিষ্যতে খাবো, তাইলে কি ওয়ার্ডটা ব্যবহার করব? তাহলে অতীতের জন্য একটা ওয়ার্ড, বর্তমানের জন্য একটা ওয়ার্ড, ভবিষ্যতের জন্য একটা ওয়ার্ড। যেমন আমরা ইংলিশে ব্যবহার করি আই ইট, আমি খাই বা খাচ্ছি। আমি খাচ্ছি যদি ইংলিশ এটা না, আমি খাই, আমি খাচ্ছি ইংলিশ হচ্ছে আই এম ইটিং। ঠিক আছে, আই এম ইটিং। তো এই যে ভার্ব আছে আলাদা, ইংলিশেও তো এরকম কিছু, আরবিতেও তো এরকম কিছু ভার্ব। আপনার সেই ভার্বগুলো জানতে হবে। এই ভার্বগুলো আপনার মুখস্থ করতে যাই সমস্যা। আমি এত বেশি মুখস্থ করাবো না আপনাদেরকে। এই যে বাপ 43টা আমি মুখস্থ করাবোই না আপনাদের। মাঝির 24টা মুখস্থ করাবো না, 24টা বস মুখস্থ করবো না। আমি যেই কয়টা মনে করেন প্রত্যেক দিন কোরআনে হাদিসে পান, এগুলাকে আমি বারবার প্র্যাকটিস করাবো। ওকে, তাহলে আমরা সরফ দিয়া বাংলা ভাষায় কি বুঝলাম, মানে এর মাধ্যমে আপনি কি জানবেন? আমি বইয়ের ভাষায় বলবো, বই তো আমার লেখা আছে বইয়ের ভাষা। মানে আপনি অতীতে কি ওয়ার্ড ব্যবহার করবেন। অতীতে তো আপনার কথা বলতে হবে না, যে আমি খেয়েছি, এটা বলতে হবে কিনা আরবিতে? তাহলে আপনি কি ব্যবহার করবেন? মাজির শব্দ নাকি মুজারের শব্দ? মাজি মানে অতীতের শব্দ, মুজারে মানে বর্তমান ভবিষ্যতের শব্দ।
এরপরে আপনি কাউকে আদেশ করতেছেন, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো আছে, অপটেটিভ সেন্টেন্স যেগুলো আছে, আপনি আদেশ করতেছেন এই তুমি এটা করো, তাইলে কি ওয়ার্ড ব্যবহার করবেন? এটা আমর ব্যবহার করতে হবে। আবার যখন তাকে নিষেধ করবেন তখন নাহি ব্যবহার করতে হবে। এই তো পুরা সরফটাকে আমরা যদি মিজানটাকে এক কথায় বলি, তাহলে এক কথায় আমি কি বলবো? পুরা মিজানে আপনার আলোচনা হবে মাজি। দেখেন, মাজি, মুদরে, আমর, নাহি, ইসমে মুশতাক, এই পুরা মিজান শেষ। এগুলো আপনি শিখবেন। এই মাজিতে কি শিখবেন? মানে সরব পড়ে আপনি কি শিখবেন? অতীতে আপনি কেমনে কথা বলবেন? আপনি মাদ্রাসায় পড়ছেন, কামেল বসপিয়াস, আপনি বলতে পারেন আমি খেয়েছি, আরবি করতে পারেন না। আমি গিয়েছি, আরবি করতে পারেন না। কারণ ওই যে আপনি জানেন না, মাজি শব্দগুলো মুখস্থ করেন নাই। আপনি পারেন যে আকালাই একুল অর্থ খাওয়া, কিন্তু আপনি আরবি করতে পারেন না, কারণ মাজি বুঝেন না। বুঝতে পারছেন? এরপরে মনে করেন আমি খাচ্ছি বা খাবো, তাহলে মুজারে ব্যবহার করব, এই তুমি খাও, আমর ব্যবহার করব। নিষেধ করতেছে এই তুমি খাইবা না, নাহি। আর ইসমে মুশতাক কিছু শব্দ আছে যেগুলা ইসমে ফাইল, ইসমে মাফুল, যেগুলা মনে করেন নির্দিষ্ট কর্তা বুঝাবে, অথবা কোনো কারোর উপর কাজ পড়ছে মাফুল, তারে বুঝাইবে। সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, তখন টেনশন থাকবে না। এই পুরা মিজান শেষ। আপনি তো সারা জীবন টেনশন করছেন। তাহলে আমরা প্রথমত মিজান পড়ে আমরা কি বুঝবো? মানে এটাই মূল পড়া, এটাকেই মানে এরপরে যে মুন সাহেবের আলোচনা আসবে, বাবের আলোচনা, তালিলের আলোচনা, এই পড়াটাকেই মূলত বারবার ফোকাস করবে। আর এটাই হচ্ছে ভাষার মূল পড়া। আমার কথা বুঝতেছেন কিনা আপনারা? তাহলে আমরা এটা পড়ে আমরা জানবো যে অতীতে তাহলে আমরা কি জানবো বলেন তো ভাই, বলেন। আমরা অতীতে কিভাবে কথা বলবো, অতীতের কথা বর্ণনা করব কিভাবে, বর্তমানে আমরা কিভাবে কথা বলবো, ভবিষ্যতে আমরা কী হবে, এবং এই ক্ষেত্রে শুধু ভার্বের গঠনটা কি হবে, ভার্বটা কি মানে বোঝানোর জন্য, ভার্বটা কি ফালা স্টাইলে হবে, এই ফালা স্টাইলে হবে, নাকি ইয়া ফালু স্টাইলে হবে, নাকি তা ফালু স্টাইলে হবে, নাকি ই ফাল স্টাইলে হবে, মানে এগুলো একটা স্টাইল আর কি। অথবা আমরা যদি এটাও বুঝি যে আমরা ইট ব্যবহার করব, মানে প্লে দিয়ে বলি, প্লে বলবো নাকি প্লেট বলবো, নাকি প্লেট বলবো, এগুলো শিখেবে আমাদেরকে কে? এই সরফ। এলমু সরফটা বুঝছেন কেন? এখন আপনি কোরআন শরীফে মনে করেন পাইলেন মাজির সিগা, মনে করেন আনা আমতা পাইছেন, আনা আমতা, এটা তো মাজির সিগা, ঠিক না? তো আপনি অনুবাদ করলেন আমি আনা আমা ইউনি আইমু, মানে নিয়ামত দেওয়া। তাহলে আপনি অনুবাদ করলেন যে নিয়ামত দিচ্ছ বা দিবে, দিবে, দিবে মানে ভবিষ্যৎ আসলো না, কিন্তু সিগা হইলো মাজি। এই জন্য তো আপনি অনুবাদ করতে পারেন না কোরআন শরীফে অনুবাদ গিয়া। আপনি কোরআন শরীফে যায় এখন কিরে অনুবাদ করেন, একটা আসে আর একটা বলেন আর একটা, কারণ আপনি অনুবাদ জানেন না তো ঠিক মতো। কথা বুঝতে পারছেন কিনা? তো এই জন্য আপনার অনুবাদটাও বুঝতে হবে। তাইলে আপনি সরব পড়লে কি জানবেন? ভার্ব সংক্রান্ত যে সমস্যাগুলো, অর্থাৎ আপনি কোথায় কোন ওয়ার্ড ভার্ব ব্যবহার করবেন, ভার্বের টোটাল আলোচনা সরফের মধ্যে হবে। এখানে আপনি কি মাজির ভার্ব ব্যবহার করবেন, নাকি মুজারের ভার্ব, নাকি আমর, নাকি নাহি, এখানে কি আনা আমতা নাকি আনা আমতু, কোনটা হবে, এই সিদ্ধান্তটা আপনাকে মাঝে শিখে। এবার আমি আপনাকে একটু বলি, আমি অফিসিয়াল আলোচনায় যাচ্ছি না, এইগুলো সব আনঅফিসিয়াল কথাবার্তা। আপনি আমার এই কোর্স করতে গেলে আপনি যদি মনে করেন যে হুজুর মাঝে মাঝে আপনার ভিডিওটা একটু উল্টায় দেখবো আর হয়ে যাবে, বিশ্বাস করেন কিছু হবে না। এই কারণে হয় না, আমি পড়া দিব অল্প কিন্তু প্র্যাকটিস দিব অনেক। আমার সহজ কথা, পড়া অল্প প্র্যাকটিস বেশি। আমার ক্লাস হচ্ছে গিয়ে আপনার এই সরফে, আমি মূল ক্লাস হচ্ছে 14টা, সরফেও 14টা, নাহুতেও 14টা, মানে নাহুতে তো ক্লাস 35টা, সরফ হচ্ছে 14টা মূল ক্লাস, বাকিগুলো একটু অ্যাডিশনাল আলোচনা, সেগুলো আমি আলোচনা করি না সাধারণত ক্লাসে। তাহলে 14টা, আর প্র্যাকটিস ক্লাস কত বললাম? 50+। তাহলে বোঝা গেল গিয়ে কি প্র্যাকটিস বেশি নাকি ক্লাস বেশি, অর্থাৎ পড়বো কম, প্র্যাকটিস বেশি। আমরা যা পড়বো এটা প্র্যাকটিক্যালি দেখব। মনে করেন আমি মাজির ওয়ার্ডগুলো শিখলাম যে অতীতে কেমনে কথা বলতে হয়। আমি যদি একা হই তাইলে আমি কি ওয়ার্ড ব্যবহার করবো, যেমন আমি বাংলা ভাষায় কি বলি, আমি হইলে একজন হলে আমি বলি,
দুইজন হলে আমরা বলি, তাহলে আরবিতে তো আমরা বলার জন্য আরেকটা ওয়ার্ড ব্যবহার করতে হবে না? তো তুমি বললে তো তুমি খাও, তো তুমির জন্য একটা ওয়ার্ড, আবার সে হইলে আরেক ওয়ার্ড, এগুলো জানতে হবে না? এটাই তো জানবো আমরা। কথা বুঝতে পারছেন কি? এই জিনিসটাকে আমরা মাজিটাকে শুধু শিখবো না, এটাকে আমরা একদম আমি আপনাকে দেখাই দেব বইতে। আমি যেটা কাজ করছি এটার জন্য আমার প্র্যাকটিস ক্লাস আছে প্রচুর। এই যে এই যে প্রথম দর্শ না, প্রথম দর্শের শীট আপনারা পাইছেন? আমার কথা কি বুঝতেছেন কিনা? অনেকে তো নতুন আছে, বললে হুজুর আপনি এত কথা বলেন আমরা কেমনে বুঝবো? মানে অনেক কথা বলে ফেলতেছি তো, এই জন্য একটু রেসপন্স করবেন, বুঝতেছেন কিনা একটু অনুপ্রেরণা দিয়ে রাখবেন আমাকে। উপস্থিত কম, অন্যান্য কোর্স থেকে অনেক উপস্থিত কম। ক্লাসে অল টাইম ফেসবুক লাইভ হলে আমরা প্রশ্ন উত্তর কীভাবে করব? হ্যাঁ বলবো, অল টাইম না তো, আমরা তো গুগল মিটেও ক্লাস নেব, পড়াটা এখানে দিব আর পড়া নিব গুগল মিটেই। টেনশনের কিছু নেই। কোনো কিছু তার প্রকৃত রূপ সহ জানার, এই মুখস্থ টুকুস্থ এগুলো বাদ দেন, এগুলো মুখস্থ বাদ দেন ভাই। ও মাশাল্লাহ, আমি পাচ্ছি না কেন? আপনারা শেয়ার করে দেন, আপনারা বুঝতেছেন কিনা একটু রেসপন্স করেন, না বুঝলে বলেন তাহলে আবার বলবো, সমস্যা তো নেই। মাশাল্লাহ, আপনারা শেয়ার করেন, অনেক শিক্ষার্থী বাড়ছে মাশাল্লাহ। ওকে, তাহলে আমি কিন্তু আগামী ক্লাসে আপনাকে জাস্ট এটাই জিজ্ঞাসা করব, আপনি শুধু বইয়ের পরিভাষা বাদ দেন। বইয়ের ভিতরে লাগবো যে জ্ঞান অর্জন করলে বারবের মানে ক্রিয়া রূপান্তরের জ্ঞান জানা যায়, আবার ক্রিয়া কি আবার রূপান্তর কি, পুরো কেমত লাগাই দেন আপনারা, সমস্যা। আমি দেখছি সরফে কী কী পরিভাষাগুলো কঠিন হয়, ছাত্রদেরকে এমন অর্থ করায় দেখবেন। আমি আপনাদেরকে দেখাই, আরে বাবারে সামনে চলে এসেছি। যেমন ফালা অর্থ কি করায় আমাদের বই ক্লাসগুলোতে বা বইগুলোতে লেখা থাকে, ফালা অর্থ সে করিল। দেখেন এই এক বাটপারি, করিল। ভাই এই করিলটা কি বলেন আপনি, জিনিসটা কি? আমি বুঝিয়ে নেই জিনিসটা, আপনার আমার বুঝান তো ভাই। আবার ফালতু, আমি করিলাম, ও সেটা তো থাকে না, সেটা থাকলেও তাও তো হইতো। দেখে লেখা থাকি আমি একজন পুরুষ, স্ত্রী পুরুষ করিলাম, কী রে ভাই আমি করিলাম? আপনি বলেন তো ভাই, আপনি আজকে আজকে পুরো দিনে কয়বার বলছেন আমি করিলাম? আপনি একটু উত্তর দেন আমারে, আজকের দিনে আপনি কয়বার বলছেন আমি করিলাম? এই ভণ্ডামিটা দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে ভয় লাগাই দিই। পোলাপাইনে মনে করে পড়ালেখা এক জিনিস আর বাস্তবতা জীবন আরেক জিনিস। আরে ভাই আমি আজকে পুরো দিনে তো বলি নাই যে আমি করিলাম, তো এই বইতে আমি এই কথা কেন লিখবো বলেন ভাই? আবার কি কি উল্টাপাল্টা কিছু নিয়ম কারণ আছে আমাদের সরফের মধ্যে, যারা সরফ পড়ায়নি ওই ব্যাকগেট সিস্টেমে চলতেছে সব কিছু, তো সমস্যা না। আমরাও তো মানে টেনশনে থাকি যে আবার কোনটা কি হয়ে যায়, কারণ নতুন যারা আছে এরা আবার আমার বিরুদ্ধে আন্দোলন করে কিনা যে হুজুর কী শুরু করলেন আপনি এগুলো। যাই হোক, তো বিষয়টা বুঝতে পারছেন কিনা? কি বললাম আপনাকে? ফালতু অর্থ হইলো আমি করিলাম, মানে কি জিনিসটা কি ভাই? আপনি আজকে বলেন তো আমি করিলাম, আমি আমি আপনাকে এটা বলি আমি খাইলাম, আজকে পুরো দিন আপনি কয়বার বলছেন আমি খাইলাম? তো কি বলেন সেই ওয়ার্ড আমরা অর্থ লিখবো, আমরা কি বলি বলেন তো? আমি খেয়েছি, এটা বলবেন আপনি। আরে ভাই আমি আমি লিখেছি, আমি লিখলাম মানে কি? লিখেছি, এই অনুবাদ করবেন। একটা উদাহরণ দিলাম আপনাকে, এরকম প্রত্যেকটাতে আপনারা মানে এমন কিছু করে রাখছেন যে পোলাভাই শিখতেই চায় না। পোলাভাই এরপরে মুখস্থ করাইতে করাইতে কেমন লাগাই দেয়, 24টা বয়স মুখস্থ করায়। একটা ছাত্র প্রাথমিক ছাত্র, তারা যদি এত মুখস্থ করতে দেয় ও পারবে? ওকে, যাই হোক, এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম যে আমরা এই জাত শিখবো, এই যে মাঝি শিখছি না, এবার দেখেন আমি মাঝিটাকে আমরা কিভাবে আয়ত্ত করব, একদম ব্রেনে সেট আপ করার জন্য যা করা দরকার। ভাই রে ভাই আর কত রে ভাই, এক মাঝি বুঝছেন, এগুলো আমি লিখবো না ভাবছিলাম, বিশ্বাস করেন আমি ভাবছিলাম আমার বইতে এগুলো রাখবোই না, কিন্তু সমস্যা হলো এরপরে আপনারা আমার বই কিনবেন না, কারণ সবাই তো আর আমার কোর্স করে না, পরে বলবে যে হুজুর এগুলো যেহেতু নাই আপনার বই আর কিনবই না। আর বইয়ের প্রবলেমটা তো বুঝেন, বই যদি কম বিক্রি হয়
আমার তো কয়েক হাজার বই চলে গেছে, এখন তো আমার টেনশন নেই। কিন্তু যাদের বই বিক্রি হয় না তাদের তো অনেক প্রবলেম, কারণ অনেক লাখ টাকা ইনভেস্ট করতে হয় এগুলোতে। দেখেন এই মাজিটাকে সে কীভাবে শিখবে, এই জন্য আমরা প্র্যাকটিস দিছি এখানে বইতে। এগুলা কিন্তু পরীক্ষা হবে আপনাদের একার প্রত্যেকটা শব্দের উপর। এখানে আমাদের দুইটা টার্গেট, একটা হচ্ছে সে মাজি শিখবে, আর একটা হচ্ছে সে ভোকাবুলারি শিখবে। কারণ ভোকাবুলারি না জানলে, শব্দার্থ না জানলে সে আসলে পড়ালেখা করে কিছুই করতে পারবে না। দুইটা টার্গেট আমাদের পূর্ণ হবে, এবং এটার উপর আমরা পরীক্ষা নিই যাতে ভোকাবুলারিটা ঠিক থাকে। এরপরে এত প্র্যাকটিস করার পরে সে আবার কি করবে, এবার সে কোরআন শরীফ দেখবে, সে নিজে থেকে বের করবে এটা মাজি, এটা মাজি, যেহেতু আমরা লাল করে দিছি আর কি সহজের জন্য, এই মাজি। এই দেখতে 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 সে মাজিটাকে চিনবে, এমনভাবে চিনবে যে তাকে যদি কেউ এসে গলায় মানে ছুরি ধরে, এমন সময় যদি কেউ জিজ্ঞাসা ভাই এটা কি মাজি না মুজরে, ও বলবে যে এটা মাজি। হ্যাঁ, আমার ছোটোবেলায় আমাদের একটা সলেমান স্যার ছিল, সলেমান স্যার অঙ্ক করাইতো। তো ক্লাস, আমি তখন শিশুতে পড়তাম। তো স্যারে এসে মনে করেন যোগ করাইতো, 2 একে 3, তো 3 লিখে একটা ছাত্র দিয়ে লেখাইতো 3। আমি ওনার আমি আমি স্যারের সিস্টেম ফলো করি এখনও, আমি এখনও স্যারের সিস্টেম ফলো করি। স্যার এই শিশুতে শিখছি, শিশুতে মানে 1-এর আগের ক্লাস। তো এগে আরেকজন ছাত্ররা জিজ্ঞাসা করতেন, না এদিকে তোর কাছে 2 টাকা আছে, আমি তোর 1 টাকা দিলাম, কয় টাকা হইলো? 4 টাকা হইলো না? কয় 4 টাকা না? হ্যাঁ 4 টাকা। তো ওখানে একজন ধমক দিত স্যারে, কত? হওয়া 4 টাকা। পরে আরেকটা আনতো, কত? 5 টাকা না? হ্যাঁ 5 টাকা। মানে যে যেমনি কইতো সবাই। তো হুজুর সর্বশেষ স্যার আবার বুঝাইতো যে দেখো এটা 3 টাকা হয়েছে এইভাবে। দেখ আল্লাহ তাআলা স্যারকে জান্নাতুল ফিরদাউস দান করেন, স্যার অনেক আগে মারা গেছেন। যাই হোক, তো তো বিষয়টা হচ্ছে, তো আমরা এভাবে আস্তে আস্তে শেখানোর চেষ্টা করি। তো এই জন্য ছাত্রদেরকে এমনভাবে শিখাবেন যাতে করে যে তারা যদি গলায় পা দেওয়া হয় যে এই তো এটা তো মাজি না, না এটা মাজি, এভাবে শেখানোর চেষ্টা করা হয়েছে। এরপরে বহজ, এটা হচ্ছে আপনাদের এই কোর্সের প্রথম শীট। আবার বলতেছি, আমার এটা কোনো বই না, এটা শীট, এবং এই শীটটা ওই প্রথম কোর্স থেকেই ছিল। ঠিক আছে, ওকে। এবার আমরা মূল কথায় চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের এবার মানে অফিসিয়াল আলোচনা শুরু হবে। আনঅফিসিয়াল কথাবার্তা শেষ হয়েছে। আমাদের কোর্সের ব্যাপারে টেনশনের কিছু নেই, ক্লাস পাইবেন কি না, এই না সেই না, হুজুর রেকর্ড আছে কি না, থাকবে কি না, পাবো কি না, এগুলো নিয়ে টেনশনের কিছু নেই, সব ক্লাস পাবেন ইনশাআল্লাহ। এবং ভয় পাওয়ার কারণ নেই, ক্লাস আমরা ডিলেটও করি না ক্লাস। তারপর ডিলেট করে এতেই তো আমাদের সপ্তম ব্যাচের শিক্ষার্থী সব ক্লাস আছে, এরপর আবার ভর্তি হচ্ছে, হুজুর শুধু আপনার ক্লাসে থাকতে চাই, জাস্ট এতটুকু, এই জন্য আবার ভর্তি হচ্ছে টাকা দিয়ে। আমার মনে হয় তো নতুন যা শিক্ষার্থী ভর্তিছে তার চেয়ে বেশি পুরান শিক্ষার্থী ভর্তি হচ্ছে, হিসাব করলে বুঝতে পারবো। যাই হোক, শুধু ক্লাসে থাকতে চাই যে হুজুর একটু আপনি জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেবো, বা একটু পরীক্ষাটা যাতে দিতে পারি ঠিক মতো, প্র্যাকটিসে যাতে ঠিক থাকে। ওকে, আপনারা এইভাবে শিক্ষার্থীদেরকে খুব সহজ করে নেবেন, একদম সহজ করে নেবেন, একদম। ওকে, তাহলে ইলমুস সরফের অর্থ হচ্ছে পরিবর্তন করা, রূপান্তর করা, ঘোরানো, এটা হচ্ছে সরফের কাজ। ইলমুস সরফের পারিভাষিক অর্থ কী এটা আপনাকে বলি, সিগা সময়ের পরিচয় জানা এবং পাশাপাশি এগুলোর রূপান্তর করার পদ্ধতি জানা। ঠিক আছে, এক সিগা থেকে অন্য সিগা গঠনের নিয়মকানুন সম্পর্কে যেখানে আলোচনা হয়। আমাদের এক কথায় বললে রূপান্তরযোগ্য এসএম এবং ফেল। তো মূলত ফেল আর কি, কিছু এসএম পরিবর্তন হয়, সেগুলো সরফে আলোচনা নিয়ে আসছে, যে এসমে মুশতাক যেগুলো মূলতই তো ফেল, বুঝতে পারছেন কিনা? মুশতাকরা মূলত ইসমে সরফে নিয়ে আসছে, এই কটা সরফ, আর বাকি সব ফেল নিয়ে আলোচনা করবে সরফ। ঠিক আছে, মুশতাক ইলমুস সরফের আলোচ্য বিষয় হচ্ছে রূপান্তরযোগ্য এসএম এবং ফেল, যেগুলো রূপান্তর হয় এগুলো আমরা জানবো। রূপান্তরগুলো কেন জানবো বুঝতেছেন কিনা আপনারা? মনে করেন আমি মাজির হইলে একটা ভার্ব, আবার এই ভার্বটা চেঞ্জ হয়ে মুজারেতে যাবে, এইটাই আবার চেঞ্জ হয়ে আমরে যাবে, এটাই আবার চেঞ্জ হয়ে নাহিতে যাবে, বিষয়টা একটাই, কথা বোঝার নাই। মনে করেন আমি মানে আমি আপনাকে বলি কি, কোন ওয়ার্ডটা আপনাদের কাছে পরিচিত, দাখালা, মনে করেন দাখালা, প্রবেশ করা, এই সে প্রবেশ করেছে, আবার এটাই আবার ইয়াদ খুলু হবে, এটা আবার ভবিষ্যতের অর্থ দেওয়ার জন্য এটা ইয়াদ খুল হবে, এটাকেই আবার উদ্খুল বলা হবে, উদ্খুল, এটাই হবে লাত আদখুল, প্রবেশ করবা না, নিষেধ করা হবে। তো
তো এই যে চেঞ্জ হয়েছে, দাখালা থেকে ইয়াদখুল হয়েছে, ইয়াদখুল থেকে উদখুল হয়েছে, উদখুল থেকে লাতাদখুল হয়েছে, এরপরে আপনার কি বলে দা খেলুন হয়েছে, এগুলো সব চেঞ্জ হয়েছে না, এগুলো নিয়ে আলোচনা করবে সরফ। এগুলো কেন দরকার আমি আপনাদেরকে বাংলা ভাষায় জানতে চাইবো ক্লাস, কেন দরকার ভাই এগুলো কেন প্র্যাকটিক্যালি শিখি না আমরা। এই জন্য মাঝি পড়ি কিন্তু মাঝির ওয়ার্ড দিয়ে একটা আরবি বাক্য করতে পারি না, একজনের সাথে একটু আরবিতে কথা বলতে পারি না। কেউ যদি সরফ ভালো করে পারে ও আরবিতে কথা বলতে পারবে না কেন? বার তো হয়ে গেছে, নাহুটা শিখলেই তো সে বাক্যটাও শিখে ফেলবে পুরোটাই। নাহু বেসিক একটু শিখলেই হবে, পুরা না নাহু জানতে হবে সেটা এমন না। আরবিতে কথা বলার জন্য এত কিছু জানা লাগে সরফটা ভালো করে জানলে আপনি আরবিতে কথা বলতে পারবেন। কিন্তু পড়বেন না তো, আপনার তো টার্গেট হলো যে হুজুর একটু ক্লাসটা দেখবো, সরফে প্রচুর পড়তে হবে। আমি বলি আমার কোর্সটা যারা ভর্তি হয়েছেন আপনারা যদি মনে করেন যে হুজুর মজা টজা করে চলে যাবো, বিষয়টা এমন না। 1 নাম্বার কথা আমি বলে দিই আপনাদেরকে, 1 নাম্বার ক্লাসে উপস্থিত থাকতে হবে, ক্লাসে লাইভ ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে পড়া দিতে হবে, পড়া শোনাইতে হবে। কারণ হচ্ছে বিশেষ করে সরফে যদি আপনি না শোনান তাহলে আপনার ভুল থেকেই যাবে। 3 নাম্বার হচ্ছে হাতের লেখা লিখতে হবে, হাতের লেখার আমাদের গ্রুপ আছে সেটাতে অ্যাড করে দেব। 4 নাম্বার হচ্ছে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আমার ক্লাসটা এমন না যে একজন হইলেও আমরা ক্লাস কন্টিনিউ করব। আমাদের গত ব্যাচে 290 জন ক্লাস করছে, 290 প্লাস, প্রায় 300-র মতো, 300 জন ছিল। অন্যান্য ব্যাচে অনেক কমও ছিল, অনেক ব্যাচে স্টুডেন্ট ছিল অনেক কম, কিন্তু এমন কেউ বলতে পারবে না যে আমরা পড়াই নেই, বাদ দিয়ে গেছি, সেটা এমন না। কিন্তু অবশ্যই আমি আপনার একজন থাকলেও আমি ক্লাস কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এতটুকুন বিশ্বাস রাখতে পারেন আমার উপর। 5 নাম্বার, তাহলে আমাদের কি হলো, 1 নাম্বার আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, 2 নাম্বার পড়া শুনাইতে হবে, ক্লাসে পড়া দিলে পড়াটা শুনাইতে হবে, না পারলে সেটা জানাইতে হবে যে কেন পারেন না। যদি আপনি মনে করেন দূর মোবাইল অফ করে শুয়ে থাকুন, দেখি হুজুর কী করে, তাহলে আর কি করার, হাতের লেখা দিতে হবে, হাতের লেখা গ্রুপ দিয়ে দেবো আপনাদেরকে। 3 নাম্বার হচ্ছে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আমাদের পাক্ষিক পরীক্ষা হয়, অর্থাৎ 15 দিনে একটা পরীক্ষা। অনেকে হুজুর পাক্ষিক কি, 15 দিনে এক পক্ষ, বুঝছেন? এই 15 দিনে এক পক্ষ, 15 দিনে একটা পরীক্ষা হবে আমাদের, ঠিক আছে? পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং আমাদের কি করতে হবে, তৃতীয়ত আপনার হাতের লেখাটা জমা দিতে হবে, চতুর্থত আপনাদের কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। আর কি আছে, আর কথা মনে নেই এখন, তাহলে পঞ্চম থাকলো, চতুর্থ থাকবে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অবশ্যই, ঠিক আছে? এবং লাইভ ক্লাস মাস্ট। আপনি যদি সরফ ক্লাস মনে করেন রেকর্ড দেখে হবে, রেকর্ড আপনার এমনি ফ্রিতে দিয়ে দেবো, কোর্স করার দরকার নেই হুদাই। কিন্তু কোর্স করার অর্থ হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যালি শিখাবো, আপনি পড়া শুনাইবেন, যদি না শুনাইতে পারেন হুদা আপনার হবে না। আপনি দেখবেন ফালারে ফুইলা পড়েন, ফালা পড়তে যায় ফালা পড়বেন। আমার এক ছাত্র ছিল, হে পড়াশোনাই তো কম, পরে একদিন হেরে পড়াশোনা হে পড়তেছে আন আ বি হরে, কী রে ওরা, তুই এত ভালো ছাত্র, আ বি পড়ো কা, ওই যে শোনায় নাই, আ এর ভিতরে টান দিয়ে দিছে একটা। তো এই ক্লাসগুলো খেয়াল করতে হবে, পড়া মাস্ট শুনাইতে হবে এবং পরীক্ষা দিতে হবে। ও আরেকটা বিষয় বললাম না আপনাদেরকে, ক্লাস তো দেখবেন, ক্লাসে লাইভ ক্লাসে থাকবেন, লাইভ ক্লাস প্লাস রেকর্ড ক্লাস। এই যে লাইভ ক্লাসটা হইলো যেটার উপর, এটার উপর আবার রেকর্ড ক্লাস থাকবে একটা, সেম কথার উপর রেকর্ড ক্লাস থাকবে স্মার্ট বোর্ডেই, এটা আরও ভালো মানের রেজুলেশন। প্লাস প্র্যাকটিস ক্লাস, এটা আমি বলতে ভুলে গেছি, এখন প্র্যাকটিস ক্লাস দেখতে হবে ভাই, প্র্যাকটিস ক্লাস ছাড়া কোনো লাভ নেই কোর্স করে। 50টা প্লাস প্র্যাকটিস ক্লাস থাকবে সরফে। প্র্যাকটিস ক্লাসটা কি আসলে বুঝেন, মনে করেন মাজি শিখছেন, এটাকে আমরা কোরআনে হাদিসে দেখব, মুজারে দেখছেন, এটা কোরআনে হাদিসে এটা প্র্যাকটিস করবো, এবং নিজেরা এই মাজি বের করে আমাকে হাতের লেখা দিবেন, মুজারে বের করে হাতের লেখা দিবেন, আমর বের করে হাতের লেখা দিবেন, এভাবে ইসমে মুশতাক বের করে হাতের লেখা দিবেন। এরপরে মনে করেন বাবের আলোচনাগুলো বের করে দেখাবেন। এটা হচ্ছে প্র্যাকটিস। তাহলে ক্লাস, এটা হচ্ছে রেকর্ড ক্লাস, এটা হচ্ছে লাইভ ক্লাস, এটা হচ্ছে রেকর্ড ক্লাস, এটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস। তাহলে আমাদের 3টা কমপ্লিট করতে হবে, এরপরে পড়াশোনা দিতে হবে, হাতে লেখা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। ওকে, যাই হোক আমরা আমাদের কাজ করতেছি, যাই হোক। তা আমাদের এখন মূল কথা হচ্ছে আমাদের মানে আরবি ভাষায় যত শব্দ আছে সেগুলো হয়তো এসএম হবে, নয়তো ফেল হবে, নয়তো হরফ হবে। এসএম তো পৃথিবীর সব নামই এসএম, বাকি থাকলো কি বলেন তো, ফেল মানে হচ্ছে যেগুলো দিয়ে কাজ বুঝায়,
এগুলা এস এম ফেল যারা বুঝে না, এস এম মানে নাম, ফেল মানে ভার্ব। ভার্বগুলো পড়ছেন না ইংলিশে, ভার্ব। ইংলিশে তো আপনারা ট্রান্সফার কি অনেকগুলো প্রকার পড়ছেন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা না হতে করবো, না হতে অনেক আলোচনা আছে এগুলো। তো আমাদের মূল আলোচনা ফেল, যেমন সে করেছে। এই যে দেখেন, ফাল অর্থ সব বইতে লাগবে, দেখবেন সে করিল। এই করিলটা কি? আমি ছোটবেলায় শুধু মনে মনে ভাবতাম করিলটা কি, আমি তো জীবনে করিল বলিনি, ঠিক না? আরও আরও মজার ব্যাপার আছে। মনে করেন মাফউলুন, মাফউলুন অর্থ লেখে কৃত। ভাই কৃত আমি এখনো বুঝতে কষ্ট হয় আমার। বাংলা ভাষা আমি এতদিন পড়ছি, পড়াইছি, বাংলা ভাষার গ্রামার পড়াইছি, হেতে এখন কৃত করতে আমার কষ্ট হয়। তা আপনি একটা ছাত্ররা যদি পড়ান যে কৃত, তো পড়বে কি, বুঝবে কি এটা দিয়ে? এমন কিছু পড়াইবেন, বলবেন যেটা সে প্রত্যেক দিন বলে, মানে তার এই অনুবাদটা এমন অনুবাদ করতে হবে যে অনুবাদটা সে কি ডেলি ডেলি ব্যবহার করে, তাইলে না হইল। হ্যাঁ, আপনি তারা মাফুল দিয়ে বুঝাবেন কেন, তারা মাংসুর দিয়ে বুঝান, মাংসুর, তাহলে কি অর্থ করবেন? সাহায্য প্রাপ্ত, সাহায্য প্রাপ্ত। হ্যাঁ, এখানে সাহায্যকৃত বললে হয়, কিন্তু দরকার নাই, সাহায্যকৃত চাইতে মাংসুরটা সাহায্য প্রাপ্ত, যার উপরে সাহায্য পড়ছে গিয়া তারে বলেন, তাইলে না সে সহজে বুঝবে যে কিরে, ঠিক আছে না? এরপরে ফাইলুন অর্থ দিয়ে দেয়, ফাইলুন একজন কারি, একজন পুরুষ কারি। আরে ভাই কারি কি? তারে আপনি নাসিরুন পড়ান, কারি, তো কারি তো আমরা এখনো বুঝি না, নাসিরুন পড়ান, নাসির মানে সাহায্যকারী। এই কারি পড়াইলে তো হবে না ভাই, সাহায্যকারী এইভাবে পড়াইবেন, অর্থাৎ তুই যে সাহায্য করছে তারা নাসের বলে, তাহলে সে বুঝবে যে আমাদের বাড়ির যে নাসির আছে এর অর্থ হলো সাহায্যকারী, তাহলে সে তার নিজের মতো করে মানায় নেবে জিনিসটা। বুঝতে পারছেন? তো আমরা চেষ্টা করছি একদম প্র্যাকটিক্যালি যেটা আমাদের ডেইলি লাইফে ব্যবহার হয় সেগুলো ব্যবহার করার জন্য। ওকে ওকে, এস এম ফেলার আপনি আমরা আজকে আলোচনা করবো না, না হওয়ার আলোচনা ইনশাল্লাহ হবে। তাহলে এস এম এর প্রধানত প্রকারভেদ, বিভিন্নভাবে প্রকারভেদ আছে। প্রধানত প্রকারভেদ আছে তিনটা: মাজদার, মুশতাক, ইসমে জামিদ। তো এটার উপর একটু ধারণা লাগবে, যেহেতু মাজদার হচ্ছে এটা হচ্ছে মাজদার, মাজদার হচ্ছে মাজদার আমাদের বইতে আছে, বাবের প্রচুর মাজদার আমরা দিয়েছি, সেটা পড়তে পারেন, অথবা সফওয়াতুল মাসাদির আছে, সেগুলোতে দেখবেন এখানে লেখা আছে সফওয়াতুল মাসাদির। আপনাদের যারা একদম নতুন তাদের জন্য দুইটা বই সাজেস্ট করি, আমাদের কাছে আছে, বেশি একটা নয়, অল্প কয়েকটা বই আছে মনে হয়। এসো আরবি শিখি, আবু তাহের মিসবাহ সাহেবের এসো আরবি শিখি, এই বইটা আপনাদের সবার কাছে যেন থাকে, শিখি। আর হচ্ছে সফওয়াতুল মাসাদির, সফওয়াতুল মাসাদির যদিও আমাদের বইতে আছে, কিন্তু তারপরেও ওই বইটার একটা সফওয়াতুল মাসাদির অল্প দাম, একদম কম দামে দুইটা বই, যারা একদম বেসিক শিক্ষার্থী এই দুইটা বই কিনে নেবেন, নিজেরা নিজেরা পড়লেও পারবেন এগুলো। এটা হচ্ছে মাজদারের জন্য, অর্থাৎ মূল যেখান থেকে ফেলগুলা বাইর হয়, ঠিক আছে? মনে করেন ফাআলা, এটা একটা মাজদার থেকে বের হয়েছে, সেটা হচ্ছে আল ফাআলু মাজদার। যদি আমরা সবসময় পড়ছি কি আল ফেলু মাজদার, নাকি আল ফেলু কোনো মাজদার নেই, আল ফাআলু মাজদার। ফেলুন কিন্তু মাজদার না, ফেলুন হচ্ছে একটা এসেম, আলাদা এসেম। এটা এটা কিন্তু মাজদার না, এটা হচ্ছে জামেদ, একটি কাজ। ফেলুন অর্থ একটি কাজ, আল ফেলু মানে করা, মাজদার। ওকে, এগুলো প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হবে, এগুলো সহজে ক্লিয়ার হবে না। যাই হোক, তাহলে আমাদের কি কথা হলো, মাজদারগুলো আমরা পড়বো। মাজদার হচ্ছে যেখান থেকে ফেল বের হয়। ইসমে মুশতাক আমরা এটাকে একটু সংজ্ঞায়ন করতে পারি, এগুলা পারিভাষিক সংজ্ঞা আর কি, কিছু কিছু শব্দ ফেল থেকে যে এস এম নির্গত হয়, ফেল থেকে দ্রুত মাজদার থেকে আর কি, ফেল থেকে কিছু এস এম নির্গত হয়, এগুলাকে বলা হয় মানে ইসমে মুশতাক, যেমন দরিবুন, ইসমে ফাইলগুলো, ইসমে মাফুলগুলো, এগুলো আর কি। আর এই মাজদার আর মুশতাক ছাড়া পৃথিবীতে যত এস এম আছে এগুলো সব জামেদ বলে। মাজদার মানে হচ্ছে যেগুলো থেকে ফেল বের হয়, অথবা যেসব ফেল থেকে এস এম আসে নির্গত হয়, সেগুলো হচ্ছে মুশতাক। আর জামেদ বাকিগুলো যা এস এম আছে পৃথিবীতে, ঢাকা, বাংলাদেশ, জায়েদ, ওমর, ফারুক, সব হচ্ছে জামেদ। এগুলো আমরা আবারও আলোচনা করবো, টেনশনের কিছু নেই। হ্যাঁ, এগুলো বেসিক কথাবার্তা বললাম। ওকে, এবার আমরা মূল কথায় চলে যাই। দেখেন আমার কথা বুঝতেছেন কিনা আপনারা? এত টাকা, একজন কমেন্ট করছে, এত টাকা কোর্স ফি আপনাদের, কি করব বলেন তো, ওনাকে আমি কি বলবো?
জি, মাশাআল্লাহ। কি আপনারা কি মানে নাই নাকি, আবার চলে গেছেন নাকি আপনারা? মাশাআল্লাহ, আপনারা শেয়ার করার কারণে অনেকেই ক্লাসে যুক্ত হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বইয়ের সাথে ক্লাস ব্যায়ামই কি লেখলো? যাই হোক, তাহলে আমাদের ঘুমায় গেছেন কারা কারা, একটু হাত তোলেন তো ভাই। আরবি তো আমাদের আরবিতে তো একটা স্মার্ট বোর্ডে ক্লাস ছিল না আমরা যখন শুরু করছি। এখন তো অনেকে স্মার্ট বোর্ডে ক্লাস নেয়, তাও লাইভ ক্লাস নেয় না। ওনারা আসা ক্যাম্পেইন করার জন্য একটা স্মার্ট বোর্ড নেয় পিছনে, তো আসে একটা ভিডিও করে স্মার্ট বোর্ডে। আমাদের তো এগুলো পার্সোনাল, আমাদের কোর্সের জন্যই। আপনাদের এই স্মার্ট বোর্ড বলতে পারেন কোর্সের জন্যই। অনেকে আছে একটা স্টুডিওতে যায়, একটা ছবি তুলে একটা ভিডিও করে করে চলে আসে, এটা দ্বারা ক্যাম্পেইন করে। তো পাবলিক মনে করে যে স্মার্ট বোর্ডেই মনে ক্লাস নেয়। যাই হোক, স্মার্ট বোর্ডে ক্লাস হলে বোঝা সহজ, সাউন্ড সিস্টেম ভালো থাকে। আপনারা এখন কথা শুনতেছেন না, হ্যাঁ, তো তার কারণে আমরা স্টুডিওতে ক্লাস নিচ্ছি। আমাদের এসি করা আছে, আওয়াজটা ক্লিয়ার, যেটা করা সম্ভব আর কি করেছি। ওকে, তাহলে আমরা মূল আলোচনায় চলে গেছি। আমাদের মূল টার্গেটটা কী ছিল, যে আমরা অতীতে কি বলবো, কি ওয়ার্ড ব্যবহার করব, কি শব্দ ব্যবহার করব, বর্তমানে কি শব্দ ব্যবহার করব, ভবিষ্যতে কোনটা বলবো, কাউরে আদেশ করলে কি শব্দ ব্যবহার করব, নিষেধ করলে কি শব্দ ব্যবহার করব। এটাই তো আমাদের টার্গেট। আমরা চলে আসছি। কাল এবং অর্থের দিক থেকে ফেল 4 প্রকার, মুখস্থ করে ফেলেন 4। এই ফেলগুলো হয়তো বা আপনাকে আদেশ করবে মাজি, অথবা মুজারে, অথবা আমর। মূলত তো এগুলো বই থেকে ক্লাস নেওয়া ঠিক না, কারণ তখন আবার ছোট তো অনেকের বুঝতে সমস্যা হয়। অথবা কি নাহি, ঠিক আছে, এই তো নিষেধ করবেন। এই ফেল, এই ফেল দিয়ে আর কি কাজ? আর আপনার জীবনে আর কি লাগে বলেন? আপনার যদি অতীতে কেমনে কথা বলবেন সেটা জানেন, বর্তমানে কেমনে কথা বলবেন তাও জানেন, ভবিষ্যতে কেমনে বলবেন তাও জানেন, কাউরে আদেশ করবেন কেমনে, তার কাউরে নিষেধ করবেন কেমনে সব জানেন, তাহলে আপনার আর কি শব্দ দরকার যে যেটা আপনি জানেন না? তো মাজিতে বুঝতে পারছেন কি আলোচনা করবে আপনার সরফে, এগুলো আপনারা শিখাইবে। তাহলে আমরা স্বাভাবিকভাবেই সর্বপ্রথম আমরা মাজি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়া কি, মাজি। এরপরে অতীতে কেমনে কথা বলে সেগুলো আমরা ঠিক করব। আসেন, এবার আমাদের মাজিতে ছাত্রদেরকে আমরা প্রথমে যে বিপদে ফালাই সেটা হলো মাজিটাকে আমরা একটা প্রকারভেদের ভিতরে নিয়ে যাই, যে মাজি হলো 6 প্রকার। এই যে আমার বইতে যেটা আছে, তো আমার বইতে তো আমি সহজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এই এখন এই 6 প্রকারের পড়াইতে যে মুখস্থ করাইতে করাইতে কেমন লাগাই দিই। আর পোলা ভাবে কী রে, অতীত, নিকটবর্তী অতীত, এরকম অতীত তো কোনোদিন ব্যবহার করলাম না। আবার কয় দূরবর্তী অতীত, আবার কয় চলমান অতীত, সম্ভাবনাময় অতীত। তো এই বাংলা ভাষার সাথে মিলাইতে পারে না জীবনের সাথে। কী রে, এগুলো তো প্রত্যেক দিন তো ব্যবহার খুব একটা হয় না। এই জন্য আমি কী করছি শুনেন, একটা হচ্ছে অধিকাংশ নাহবিদদের মতে এই মাজির কোনো ক্লাসিফিকেশন নেই, মাজি একটাই গবেষকদের মতে। কিন্তু এটা আমাদের দেশে উর্দু ফার্সির প্রচলনের কারণে এটা চলে আসছে এই 5টা প্রকার। এখন সমস্যা হলো পরীক্ষায়ও আসে মাজি কয় প্রকার। এখন আমি যদি এগুলো না লিখি আমার বিরুদ্ধে হয়ে যাবে মামলা, এই জন্য আমরা এগুলো লিখছি। এগুলো নিয়ে এত টেনশনের কিছু নেই, মূল মাজিটা আমরা জানবো। যেই মাজি জানলে আমি অতীতে কথা বলতে পারবো, যে আমি খেয়েছি। হ্যাঁ, কিছুটা নিকটবর্তী দূরবর্তী তো বুঝে যাবে। মনে করেন মাজি মুতলাক তো স্বাভাবিক মাজি, করিব মানে হচ্ছে মাত্র খাইলাম, মাত্র খেয়েছি। তাহলে মাত্র বললে আমরা কিন্তু অনুবাদটা মাত্র করছি। অনেকে পেছ লাগায় এখানে অনুবাদ। এখানে অনুবাদ করে কি জানেন, ফালা অর্থ হচ্ছে সে করে, করিল। আর আর কদ ফালা অর্থ হচ্ছে সে করেছে। অনেক বইতে দেখবেন এভাবে থাকে। যাই হোক, তাহলে মাত্র, করিব মানে একদম কাছাকাছি, বয়েদ মানে করেছিলাম, একটু যাতে বোঝা যায় যে একটু অতীতে হয়েছে কাজটা। ইস্তেমরারি, এটার ব্যবহার আছে, এটার ব্যবহার আছে, এটার ব্যবহার আছে, যে মানে অনেক ক্ষেত্রে ব্যবহার হয় এটা মাজি ইস্তেমরারি। এটা মুখস্থ করবেন আপনাদেরকে, এটা বাধ্যতামূলক, এবং মাজি ইস্তেমরারি এটা বাধ্যতামূলক, এটা পড়তে হবে, ঠিক আছে? আর বাকিগুলো যদি না পড়েন কোনো সমস্যা নেই। সম্ভাবনা ইহতেমালি, যেমন সম্ভবত সে করেছে। আবার তামান্না আকাঙ্ক্ষা, যদি সে করতো। এগুলা কেন দরকার না, এগুলা আপনারা এমনিতেই শিখবেন। নাহুর আলোচনা করলে এমনিই বুঝবেন যে লা আল্লাহ অর্থ কী, লাইতাম অর্থ কী, কদ অর্থ কী, কানা অর্থ কী। এগুলো যখন জানবেন তখন মাজির বকে এলে কী অর্থ হয় পরে গিয়ে এলে এমনিতেই করতে পারবেন। তাহলে আমাদের যারা নতুন শিক্ষার্থী
তাদের জন্য শুধু মাজি মুতলাক, আর যদি সম্ভব হয় তাহলে মাজি ইস্তেমরারি পড়বেন। আর বিস্তারিত আলোচনা সামনে আসতেছে তো। আর যারা আগে থেকেই পড়ছেন তারা আমার মনে হয় বাদ দেওয়া উচিত না, পুরো প্রত্যেকটাই পড়েন। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে আমাদের কিছু পরিভাষা শিখতে হবে। এখন পরিভাষাগুলো এমনভাবে শিখতে হয়, মানে অর্থ দিয়ে পরিভাষা শিখতে হয় না, এটা ভাষা শেখার সিস্টেম মনে রাখবেন। প্রত্যেকটা ফোনের জন্য ভাষা আছে। অনেকে মনে করে কে হুজুর এত আশা বর্ষলে ভর্তি হয়েছি, এখন আপনি দিয়ে বলতেছেন এত কষ্ট। পরিভাষাগুলো আপনার ক্লিয়ার করতে হবে। পরিভাষাগুলো কীরকম, মানে আপনারা যদি কিছু কিতাবাদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে মানে পরিভাষাটাকে আপনি মুখস্থ করা যায় না। পরিভাষাটাকে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি শুধু মানে আরবিতে ভালো হন তাইলে আপনার জীবনে চাকরি করা লাগবে না। একটা টপিকে যদি ভালো হন, আমাদের শিক্ষার্থীরা কোনো টপিকে ভালো না, বিশ্বাস করেন। বিশ্বাস করেন, আমি আমার মনে করেন আমি তো নাহু সরফ নিয়ে কাজ করছি দীর্ঘ সময়, এখন আর হয়তো সামনে কত কাজ করি জানি না। তো আমি একটা এক্সপার্ট লোক পাই না যে আমার এই নাহু সরফের সেক্টরে এসে কাজ করবে। বিশ্বাস করেন, এত ভালো ভালো ছাত্র আপনারা দেখেন না, বুঝে না হুদাই। আপনারা দেখেন যাদেরকে ভালো ভালো কিছুই বুঝে না, দিন শেষে দিয়ে কিছু পারে না। এই জন্য এনটিআরসিটা নিয়ে এত বেশি পেরেশানের কিছু নেই, একটু পড়াশোনা করেন জাস্ট। এখন এনটিআরসি যদি পড়ে থাকেন, হচ্ছে আমার মনে হয় যে কোনো একটা টপিকে ভালো হন, আরবিতে ভালো হন, ইংরেজিতে ভালো হন, ভাষায় ভালো হন। আরবি ভাষায় যদি আপনি ভালো হন, দেখবেন আপনার ডিমান্ড কত বেশি। শুধু মানে একটা টপিকে ভালো হলেও দেখবেন আপনার ডিমান্ডের শেষ নেই। আর আমরা তো পড়ালেখা করি না, কামেল পর্যন্ত ভাগিভাগি করছি। সমস্যাটা তো এই জায়গায়। এনটিআরসি তো দোষ নেই, এনটিআরসি তো একটা হলো গিয়া এতিমখানার মতো। ওটাতে যদি মন চায় কেউ খাওয়ায়, নাইলে না খাওয়াই রাখে ছাত্রদেরকে, কথা বুঝে। এতিমখানাও তাও ঠিকমতো খাওয়ান দেয়, এতিমখানা বন্ধ করে না। এনটিআরসির কোনো ঠিক নেই। এটা হইলো ওই কিছু বাদামিমা পোলাবেন আছে না বাপমার, এটার কোনো আইল নেই, বেল নেই, যেদিকে ইচ্ছা চলে এইদিকে। মানে একটা এনটিআরসি একটা প্রতিষ্ঠান আজকে 3 বছর হয়েছে, তারা সার্কুলার দিতেই মনে থাকে না। মানে কত ধরনের বাদামিমা হইতে পারে। মানে আমাদের ওই যে কিছু ক্লাসে ছাত্র থাকে না বাদাইম্মা, তো এনটিআরসি একটা বাদাইম্মা প্রতিষ্ঠান। হাজার হাজার ছেলেদের, যুবক ছেলে, এরা চাকরি শেষ করছে। আমাদের সাথে যারা, আমাদের আগের বেচের যারা, এরা এখনো পর্যন্ত কি বলবো আজকে অন্তত 6 বছর অনেকে সার্কুলার পায় না। 3 বছর তো আপনাদের কাছে, আমার দৃষ্টিতে 6 বছর। 6 বছর মাদ্রাসা ছাত্ররা এখনো সার্কুলার পায় না। 2020 সালে যারা মাস্টার্স শেষ করছে এখনো পর্যন্ত তারা আরবি প্রভাষকের পরীক্ষা দিতে পারেন। এখনো পর্যন্ত আরবি, মানে 20 সাল যারা সেশন ছিল, এখন আরবি বছর পরীক্ষা দিতে পারে না। 2026 সাল চলে। এই ছাত্রগুলোর জীবনটা কী হবে বলেন? ওরা এখন বিয়ে শাদী করবে, একটা পজিশনে যাবে, হ্যাঁ চাকরি না হলে সে অন্য কিছু চেষ্টা করবে। ওরা এনটিএসসির শত শত হাজার হাজার শিক্ষক দরকার নেয় না। আর কি শিক্ষক যাদেরকে নেয় সেগুলো সব মোরাক্কাব, ক্লাসে পড়াইতে পারে না কিছু, মহাবিপদে। যাই হোক, এখন কিছু করার নেই, আমাদেরকে আমাদের মতো চলতে হবে। ওকে, আমরা পরিভাষাগুলো নিয়ে কথা বলি। এই পরিভাষা কিন্তু বাংলা বলবো না আপনাদেরকে জীবনের জন্য, আর মানে আরবিটাই বলবো। কারণ কি, আমি যদি একা হই তাইলে একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে, তাহলে আমি 2 জন হইলে তাইলে কি ব্যবহার করব? ওকে, আমি এখান থেকে শুরু করি নাকি? দেখতেছেন কিনা লেখাগুলো খুব ছোট, তো বই তো ভাই, বই তো হচ্ছে বড় করা যায় না, দেখা না গেলে কিছু করার নেই। ওকে, শেখ হাসিনারই তো দেখা যায় না, তাইলে আপনারা আর কি দেখতে চান? শেখ হাসিনা আজকে 2 বছর ধরে পলাতক, কিন্তু চেহারাটাও দেখায় না। আমাদের তো মরে গেছে না বাচ্চা আছে আল্লাহ জানে। যাই হোক, তাহলে গায়েব, গায়েব হইল গিয়া কি অতীতকালে শব্দ, সরি নাম পুরুষ। ও আপনারা পার্সন পড়ছেন না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন পড়ছেন না? এটা পারেন কি না? যে কেউ কিছু পারে না হ্যাঁ হবে ফার্স্ট পার্সন, না জাস্টটা গরম লাগে, খিদা লাগছে এমনিতেই। যাই হোক, দেখেন আমরা এটা পড়ছি কিনা আপনাদের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, এটা এটা আপনারা পড়ছেন? সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো পড়েন নাই আপনারা? থার্ড পার্সনটা আপনাদেরকে আগে শিখিয়ে দিই। থার্ড পার্সন কোনটা? গায়েব না? আমি তুমি ছাড়া, মানে ভবে আছে যারা, থার্ড পার্সন তারা।
আমি তুমি ছাড়া ভবে আছে যারা থার্ড পার্সন তারা, তাহলে থার্ড পার্সন বুঝতে পারছেন? দেখেন আমি তুমি বাইরে যেটা আছে, ওকে। এবার আমি আমি আমরা যারা, সেটা হচ্ছে ফার্স্ট পার্সন মুতাকাল্লিম। এই যে ফার্স্ট পার্সন আর বলা যাবে না, এটাকে মুতাকাল্লিম বলতে হবে। আমি আমরা বুঝাইতে গেলে আমি কোন ওয়ার্ড ব্যবহার করবো? অবশ্যই মুতাকাল্লিমের ওয়ার্ড ব্যবহার করবো। তুমি তোমরা বোঝানোর জন্য হাজের, হাজের অর্থ যদি উপস্থিত বলি আমরা, কিন্তু পারিভাষিকভাবে উপস্থিত বলা ঠিক না। পারিভাষিকভাবে উপস্থিত বলতে গেলে কিছু প্রবলেম হতে পারে, এই জন্য আমরা উপস্থিত বাদ দিয়ে দিছি। তাহলে হাজের মানে হচ্ছে উপস্থিত, তুমি তোমরা আর কি। মনে করেন যে আছে আমার সামনে, তারা কি বলবো? এই সে কেমন আছো এটা বলবো, তুমি কেমন আছো এটা বলবো। তো তো তাকে আমাকে হাজারো ওয়ার্ড ব্যবহার করতে হবে। আবার যে নাই তাকে যদি বলি তুমি ভাত খাইছো, তুমি কি কর না কেন, আপনি কারে কোন আন্দাজে কথা বলেন নাকি? অর্থাৎ আমরা সে বলবো না যে নাই তার ক্ষেত্রে। তাহলে গায়েব মানে সে তারা, এগুলো হচ্ছে গায়েব। তুমি তোমরা হচ্ছে হাজের, আর আমি আমরা হচ্ছি মোতাকাল্লিম। এটাকে আমরা যারা ইংলিশ পারি থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। ওকে, ফার্স্ট পার্সন আগে দিলে ভালো হতো না? সবসময় ফার্স্ট পার্সন আগে পড়ছেন, এখন পরে দিয়ে দিলাম আমরা। যাই হোক, কী করার আর। ওকে, এখন আপনি যদি একা হন, যে একা বলতে আপনি একা না, মনে করেন আপনি যাদের ব্যাপারে কথা বলতেছেন সে, তাহলে একজন হলে সে বলবেন। কিন্তু যদি দুইজন, মনে করেন দুইজন স্কুল আসে না, তাহলে আপনি কি বলবেন? সে স্কুল আসে নাই, বলবেন তারা দুইজন স্কুল আসে বা তারা স্কুল আসে নাই। তাহলে আপনাকে সের জন্য ওয়াহেদ বুঝতে হবে। তাসনিয়া, দুইজন হইলে বলবেন তাসনিয়া, অনেক হইলে বলবেন জমা। ঠিক আছে না? এগুলা বোঝার কথা। এক বচন, দ্বিবচন, বহু বচন, সিঙ্গুলার প্লুরাল আর কি। দ্বিবচন তো আর ইংলিশে পাই না। মুদাক্কার পুরুষ হইলে আপনি, মহিলারা যদি পুরুষ কোন তাহলে হইল, মনে করেন সে, তো সে এটা একটা হচ্ছে, যেমন আমি বলি হি, এটা হচ্ছে পুরুষ। আবার হিয়া, হিয়া মানে সরি সি, সি হচ্ছে মহিলা। তো আরবিতেও মানে যেটা কি বলে আপনার, মানে পুরুষ মহিলা আছে আরবিতেও। অর্থাৎ পুরুষের জন্য একটা ওয়ার্ড ব্যবহার করব, মহিলার জন্য আরেক ওয়ার্ড। মনে করেন তুমি যাও বা তুমি খাও, তাহলে তুমি যদি পুরুষ হও তাহলে বলবো একটা, আমি বললাম যে এই তুমি লেখো, উক্তুব। পুরুষ হলে বলবো এই উক্তুব তুমি লেখো। আর যদি মহিলা হও তাহলে বলবো উক্তুবি, যে তুমি লেখো। তাহলে পুরুষ মহিলা আলাদা। আপনি মনে করেন আপনার কাছে একজন পুরুষ আসছে, আপনি বলেন এই ইজিলিসি, হবে না? তারা বলতো ইজলিস, বসো। আবার যদি মহিলা আসে তাহলে বলবেন ইজলিসি। মহিলা যদি একজন আসে তাইলে বলবেন ইজলিস, ইজলিসা, সরি ইজলিসা, ইজলিসি, সরি ইজলিসা, সরি ইজলিসি, ইজলিসা, ইজলিসা বলবেন। আবার যদি পুরুষ দুজন আসে ইজলিস, ইজলিসা, যদিও সেম ওয়ার্ড। মানে প্রত্যেকের জন্য, পুরুষ যদি দুইজন আসে তাইলে কি বলবেন, মহিলা যদি দুইজন আসে তাইলে কি বলবেন, এগুলো আমাদের মূলত সরফের একটা প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, ওখানে ফেসবুক, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকে মৌলিক কথাগুলো বুঝলাম। সরফ পড়লে কি শিখবো? মাজি, মুজারে, নাহি, অর্থাৎ অতীতকালের কথা, বর্তমানে কেমনে কথা বলবো, ভবিষ্যতে কেমনে কথা বলবো, কাউরে আদেশ কেমনে করব, নিষেধ কেমনে করব, কাউরে মানে যদি খায় তাইলে কি অর্থ হবে, না খাইলে কি হবে, কর্তা